Wood.com, where with muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি, সেই তিক্ত অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো তোলে। আমি রাত্রি সাহা, আমি সম্প্রতি কানাডায় থাকি। আমি আজকে যে ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আজকে থেকে প্রায় 1 বছর আগের কথা। আমি তখন আমার ফ্যামিলি সহ ঢাকায় বাসা ভাড়া থাকতাম। আমি প্রায় রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে গান শুনতাম এবং সেদিন বার ছিল শনিবার। সেই রাতেও যথারীতি আমি বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিলাম। রাত বাজে তখন 1টা। সেদিন কেন জানি আমার অনেক ভয় লাগছিল। এই জন্য সেদিন আর বেশি রাত না করে আমি রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি লাইট অফ, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি রুমের লাইট অন করে গিয়েছিলাম। কিন্তু ব্যাপারটাকে বেশি একটা গুরুত্ব না দিয়ে আমি আবার রুমের লাইট অন করলাম এবং লাইট অন করে আমি যা দেখলাম সেটা দেখে আমার সারা শরীর বরফের মতো জমে গিয়েছিল। তখন আমি দেখলাম আমার বেডে আমার মতো দেখতে সেম একটা মেয়ে শুয়ে আছে। তার পরনের কাপড়গুলো আমার পরনের কাপড়ের মতোই ছিল। সে আমার দিকে তার বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে। কিছু সেকেন্ড পর সে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন আমার জ্ঞান ফেরার পর আমি দেখি আমার বেডে আমি শুয়ে আছি এবং আমার আম্মু আমার পাশে বসে কান্না করছে। আমি এই বিষয়টাকে কোনো খারাপ স্বপ্ন ভেবে কাউকে কিছু বললাম না। এরপর দেখতে দেখতে 1 মাস চলে গেল এবং এই 1 মাসে তেমন কিছুই ঘটেনি। একদিন বিকেলবেলা আমি বারান্দায় এমনিতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ অনেক জোরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পেলাম। নিচে তাকাতেই দেখলাম আমার বাসার নিচে একটা অ্যাম্বুলেন্স এসে থামলো। অ্যাম্বুলেন্সটা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল। এরপর দেখলাম অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ বের করা হচ্ছে। আমি ভাবলাম আমার উপরতলায় যে একটা বয়স্ক লোক ছিল, হসপিটালে ভর্তি ছিল, সে হয়তো আজকে মারা গেছে। কিন্তু লাশটা নামানোর পর যা দেখলাম তা আমার এখনও মনে পড়লে শরীরের রক্ত একদম হিম হয়ে যায়। আমি দেখলাম সেই লাশটা আমার নিজের। এটা দেখার সাথে সাথে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার যখন জ্ঞান ফেরে আমি দেখলাম যে আমি হসপিটালের বেডে। 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে। এরপর আমি আমার মায়ের কাছে সমস্ত ঘটনাটা শুনতে চাইলাম। এরপর আমার মা আমাকে যেটা বলে যে আমার মা সেই দিন বারান্দায় গিয়ে দেখে আমি বারান্দায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। এরপর আমার বাবাকে কল দিয়ে বাসায় আনা হয়। কোনো কিছুতেই আমার হুঁশ ফিরছিল না। আমাকে বাড়ির নিচের অ্যাম্বুলেন্সটা দিয়ে হসপিটালে আনা হয়। এটা শুনে আমি আরও বেশি ভয় পেয়ে যাই। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আসলো। আমার মা বলল যে অ্যাম্বুলেন্সটা নাকি নিচে থেকে আগেই দাঁড়ানো ছিল। সেদিন রাতেও আমাকে হসপিটালেই রাখা হয়। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম যে একটা ছোট্ট মেয়ে, কাফনের কাপড় পরা। দেখলাম তার মাথায় অনেক সুন্দর চুল এবং তার চেহারা অনেক ভয়ঙ্কর। মেয়েটা তার অদ্ভুত কণ্ঠে আমাকে বলল যে আমি যদি কাউকে কোনো কিছু বলি তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হবে, আর আমাকে বলল যে আমরা যেন ওই বাসাটা ছেড়ে দেই। স্বপ্নটা দেখার পর আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার মা বাবা দৌড়ে আমার কাছে চলে আসলো। আমি ঠিক যখন আমার মা বাবাকে ওই স্বপ্নের কথাগুলো বলবো, ঠিক ওই সময় আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসার পর ডাক্তার বলল কোনো এক কারণে আমার কথা বলার শক্তি চলে গেছে। আমি ওই রাতের পর থেকে আর কথা বলতে পারিনি। আর ওইটার পর থেকে আমার মুখ থেকে একটা শব্দও বের হয়নি। অনেক ট্রিটমেন্ট করেছি, বাট কোনো কাজ হয়নি। তখন থেকে আমরা ঢাকা ছেড়ে কানাডাতে, আমার ট্রিটমেন্টের জন্যই। এরপর তিনি লিখেছেন, ভাইয়া আমার জন্য দোয়া করবেন,
আমি যেন সুস্থ হয়ে আবার ঢাকা ফিরতে পারি। আমার স্টোরিটা শোনালে আমি অনেক বেশি খুশি হব। তো এই ছিল ঘটনা। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলে। আমি রিয়াজ। আমরা বন্ধুরা মিলে প্যারানর্মাল বিষয় নিয়ে গল্প করছিলাম। তো আমার এক বন্ধু আমাদেরকে একটা ঘটনা শেয়ার করেন। তা ছিল এমন। ঘটনাটি এরকম যে আমার ওই ফ্রেন্ডের নাম শাকিল। ও ঢাকা বনশ্রীতে থাকে। ওর অনেকগুলো বিজনেস ছিল। তার ভিতর একটা বিজনেস হলো ওর কয়েকটা পিক আপ ভ্যান আছে এবং ও সেগুলো ভাড়া দেয়। বেশ অনেক দিন আগের ঘটনা। ওই দিন ওর গাড়ির একটা ড্রাইভার অনেকগুলো টিপ দিয়েছিল, তাই যথারীতি ড্রাইভারটি অনেক ক্লান্ত ছিল। হঠাৎ করে রাত 10টার দিকে একটা টিপ আসে, যেটা ছিল ঢাকা থেকে বরিশালে একটা লাশ নিয়ে যেতে হবে। আমার ফ্রেন্ড চিন্তা করে যে বসে থেকে আর কি হবে, তার চেয়ে টিপটা নিয়ে গেলে কিছু টাকা আসবে। এই ভেবে সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বরিশালে যাবে। রাত 11টার দিকে সে নিজেই ঢাকা মেডিকেলের সামনে যায়। ওখান থেকে একটা লাশ ওঠানো হয়। লাশটি একটা চাটাই দিয়ে মোড়ানো ছিল। ওরা লাশটিকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার আগে একবার দেখে নিয়েছিল যে ওটা ছিল একটা সুসাইডের ঘটনা। যাই হোক, পিক আপ ভ্যানের ড্রাইভার সিটের সামনে বসেছিল আমার ফ্রেন্ড শাকিল, আর তার পাশে বসেছিল ওর পরিচিত একটা ছেলে, যে ছিল সব সময় যে কোনো ট্রিপের সাথেই ওর সাথে থাকতো। আর গাড়ির পেছনে ফ্লোরে লাশটিকে শুয়ে রাখা হয়েছিল। লাশটির সাথে পেছনে 3জন লোক ছিল। ওরা ওদের জার্নি শুরু করলো। এরপর কোনো রকম প্রবলেম ছাড়াই ওরা মাওয়া পৌঁছে গেল। এরপর তারা মাওয়া থেকে খুব ভালোভাবেই ফেরি পার হয়ে যেটা করলো সেটা হলো কাওড়াকান্দি পাড়ে গিয়ে পৌঁছালো। যথারীতি তারা আবার যাত্রা শুরু করলো এবং কাওড়াকান্দি ঘাটের পাশেই ছোট একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটির নাম আমার মনে নেই। ওই ব্রিজটার কাছে যাওয়ার আগেই ওর যেটা হচ্ছিল, ওর কেমন যেন অস্থিরতা লাগছিল বা অস্বস্তি লাগছিল। ওর কেন যেন মনে হচ্ছে কে যেন ওদের পিছু নিয়েছে, অর্থাৎ বারবার মনে হচ্ছিল যে গাড়ির পেছনে পেছনে কেউ যেন আসছে। এরপর লুকিং গ্লাস দিয়ে যখন দেখলো, তখন সে দেখলো পেছনে কিছুই নেই, এমনকি কোনো গাড়িও নেই। যাই হোক, বিপদটা যখন ঘটলো, যখন ওরা ব্রিজটা পার হলো, ওর গাড়ির স্পিড তখন ছিল 90 কিলোমিটার পার। এরপর যেটা হলো সেটা, গাড়ির পেছনে থাকা 3জন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল যে লাশ পড়ে গেছে। তখন আমার ফ্রেন্ড গাড়ির গতি কমিয়ে দেওয়া শুরু করলো। এরপর গাড়িটি থামালো। গাড়িটি ঘুরিয়ে যখন পেছনে ফেলে আসা লাশের কাছে গেল, তখন গিয়ে দেখি সেখানে কোনো লাশ নেই। মাহফুজ ভাই, আপনি জানেন যে পিক আপ ভ্যানের 4 সাইডে রেলিং দেওয়ার থাকার কারণে লাশটি কোনোভাবেই পড়ে যাবে, পেছনে 3জন প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও লাশটি পড়ে যাবে কোনোভাবেই সম্ভব ছিল না। যাই হোক, কীভাবে পড়ে গেল সেটা একটা প্রশ্নই থেকে গেল। পেছনে যারা ছিল তারা কোনো ঝাঁকি অনুভব করেনি, অথচ লাশটি পড়ে গেছে। জোরে কোনো ঝাঁকুনি লাগার কারণে বা জাম করে লাশটা কোথাও চলে গেছে এমন কিছু ঘটেনি। ওরা সকলে মিলেই লাশটিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরে লাশটাকে রাস্তার এক পাশে পড়ে থাকতে দেখলো। তখন আমার ফ্রেন্ড অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই আর গাড়ি থেকে নামেনি। লাশটি পাওয়ার পরে লাশটির সাথে থাকা 3জন লোক এবং আমার ফ্রেন্ডের হেল্পার, তারা 4জন মিলে লাশটিকে ধরে আবার গাড়িতে তুললো। এরপর ওরা অনেক ভয়ে ভয়ে আবার যাত্রা শুরু করলো। আমার ফ্রেন্ডটি অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ জানতো লাশের গাড়িতে অনেক প্রবলেম হয়, কিন্তু ওর কখনো এই অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ওরা আস্তে আস্তে দোয়া কালাম পড়তে পড়তে একটু একটু করে এগোতে লাগলো এবং মোস্তফাপুর নামক একটা জায়গা আছে, যেখানে এসে আবার একটা বিপদের সম্মুখীন হলো তারা। আবারও লাশটি পড়ে গেল। এবারে আমার বন্ধু অনেকটা বেশি ভয় পেয়ে গেল।
যেহেতু গাড়ির অনেক স্পিড ছিল, গাড়িটি অনেক সামনে চলে এসেছে। যেই জায়গায় লাশটি পড়ে যায় সেই জায়গায় আবার ব্যাগ এসে আস্তে আস্তে গাড়িটি সাইড করে। এইবার ও কী করবে বুঝে উঠতে পারছিল না। এরপর সবাই গাড়ি থেকে নামলো, কিন্তু আমার ফ্রেন্ডটি নামলো না, কারণ ও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ও গাড়ির গ্লাসগুলোর দিকে তাকায়, তখন ভয়ে অনেক বেশি ঘামতে শুরু করে। আর অন্যরা আগের মতোই লাশ খুঁজতে থাকে, কিন্তু এবার কোনোভাবেই লাশটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং লাশটি যেখানে পড়েছিল ওরা অনেকটা এগিয়ে গিয়েছিল। তারপর তারা গাড়িটিকে ঘুরিয়ে বরিশালের দিকে এগোতে থাকলো, আর বাকি সবাই রাস্তার দুই পাশে লাশটি খুঁজতে থাকে। কিছু দূর এগোতেই ওরা লাশটিকে খুঁজে পায়, এবং যেটা প্রবলেম হলো, লাশটি যেই চাটায়ে ছিল সেই চাটাইটি অনেকটা নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গিয়েছিল। এরপর আমার বন্ধুটি তখন গাড়ি থেকে নেমে আসে। ওরা ধরে নেয় যে লাশটি গাড়ি থেকে পড়ে যাওয়ার কারণে চাটাইটি ছিঁড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারা ঠিক তখনই আবিষ্কার করলো যে লাশটির গলা থেকে মাথা নেই। ওরা সবাই তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পরে ওরা কোনোভাবেই লাশটির মাথাটা আর খুঁজে পেল না। ওরা যখন লাশটিকে গাড়িতে তুলেছিল তখন লাশটির মাথা ছিল, তা ওরা দেখে নিয়েছিল। তাহলে লাশটার মাথাটা গেল কোথায়? এরপর কি হয়েছিল তার জানা হয়নি। আমার ফ্রেন্ডের আমাদের এই কথাগুলো বলতে গিয়ে ওর গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছিল, এবং ওর মধ্যে তখন অনেক ভয় কাজ করতেছিল। আমি জানি না যে এই ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করা যাবে। এরপর তিনি লিখেছেন তিনি কোনোভাবেই স্টুডিওতে আসতে পারবেন না, ঘটনাটি যেন শেয়ার করা হয়। তো পড়ে ফেললাম ঘটনাটি। বাকি অংশটুকু কী হয়েছিল সেটা জানতে পারলে ভালো হতো। ঘটনাটি কমপ্লিট না, বাট পড়তে গিয়ে আমার অনেক ভালো লেগেছিল ঘটনাটি, সো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদেরও অনেক ভালো লেগেছে। এবার আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্ডার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম আবুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন এবং বরাবর আপনি ভালোই থাকেন। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হলো আমার এক দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দুলাভাইয়ের নাম ছিল রাজ্জাক সাহেব। ওই দিন আমি স্কুল থেকে বাসে ফেরার পরে শুনতে পারি আমার রাজ্জাক দুলাভাই মারা গেছে। তো আমি স্কুল থেকে বাসায় এসে খাওয়া দাওয়া এবং গোসল করে মানে আমার দুলাভাই রাজ্জাক সাহেব মারা গেছে, আমি ওনাকে দেখতে যাই। তো মগজ ভাই আমি ওই মানে আমার দুলাভাইয়ের বাসায় যেটা দেখলাম, লাশটা দেখে তো মগজ ভাই পুরাই অবাক হয়ে গেলাম। কারণ লাশটা সম্পূর্ণ হলুদ হয়ে গেছিল, হলুদ বর্ণের হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল কে জানি লাশটা থেকে মানে শরীরের যত রক্ত আছে সব চুষে নিছে। তারপরে আমি বাসায় এসে আমার আব্বুর কাছে শেয়ার করলাম। আমার আব্বু বলল কি, হ্যাঁ ওর কিছুদিন আগে মানে ওর জিহ্বা বের হয়ে গেছিল, মানে অনেকখানি জিহ্বা বের হয়ে গেছিল। তারপরে মানে জিহ্বাটা দাঁত দিয়ে কামড় দিছিল, মহজ ভাই কামড় দিয়ে রাখছিল। তো ওই কারণে মানে ওর জিহ্বা থেকে রক্ত বের হয়। এরকম 3-4 দিন ছিল। 3-4 দিন থাকার পরে সে মারা যায়, একটা সময় সে মারা যায়। তারপরে আমি আব্বুর কাছে জিজ্ঞেস করলাম কী জন্য এরকম হয়েছিল। আব্বু বলতে পারি না কী জন্য এরকম হয়েছিল। তো আমি এলাকায় আরও অনেক খোঁজ খবর নিলাম। মানে হ্যাঁ, আমি খোঁজ খবর নেওয়ার পরে যে বিষয়টা জানতে পারলাম সেটা হলো, ওইটা জানতে হলে 2-3 মাস আগে যাইতে হবে। তো 2-3 মাস আগে আমরা যাই, সময়টা ছিল বর্ষাকাল। তো আমার দুলাভাই রাজ্জাক সাহেবের অনেক মানে মাছ ধরার প্রতি অনেক নেশা বলতে পারেন, নেশা ছিল। আমাদের গ্রামের পাশে একটা বিল ছিল, ওই বিলে বর্ষাকালে অনেক মাছ হতো মাহফুজ ভাই। তো একদিন রাতে মানে না আমার মাহফুজ ভাই আমার ওই রাজ্জাক সাহেব দুলাভাই যে উনি প্রতিদিনই মাছ মারতে যেত বর্ষাকাল যেহেতু।
প্রত্যেকদিন মাছ মারতে চাইতো, অনেক দিন একা যেত, আবার কাউকে সাথে নিয়ে যেত। তো একদিন মানে একটা রাতে আমার দোলাভাই রাজ্জাক সাহেব এবং তার পার্টনার ছিল জব্বার মিয়া, দুইজন একসাথে মাছ মারতে গেছে। তো ওই দিন কেননা মানে মহাজ ভাই মাছ পাচ্ছিল না বিলে, সারা বিল মানে বিলটা অনেক ছোট ছিল, তো পুরো বিলটা খোঁজার পরেও কোনো মাছ পাচ্ছিল না মহাফেজ ভাই। তারপরে একটা সময় লক্ষ্য করে রেখে একটা অনেক বড় শোল মাছ, আমার দোলাভাই এটা দেখে দেখে মানে কুচ দিয়ে মাছ মারতো, তো মহাফেজ ভাই দেখে কুচ যেই শোল মাছটার উপরে মানে নিক্ষেপ করবে, মানে শোল মাছটাকে মারবে, তখনই জব্বার মিয়া বলে, না আমাদের গ্রামে একটা ইয়ে ছিল মহাফেজ ভাই, রাতের বেলা বড় মাছ এবং বড় কিছু দেখলে না মারতে। গ্রামের সবাই মনে করে যে রাতের বেলা জিন মাছের রূপ ধরে ঘোরাফেরা করে, এই জন্য জব্বার মিয়া বলছিল কি, না এটাকে মেরো না, এটা মাছ না। তারপরে আমার দুলাভাই মনে মনে চিন্তা করে জব্বার মিয়ার হয়তো এই মাছ দেখে অনেক লোভ হয়ে গেছে, ওই জন্য আমাকে মারতে দিচ্ছে না, সে মারবে। তখন আমার দুলাভাই বলে, তো চলো বাসায় চলে যাই, আজকে আজকে যেহেতু মাছ পাচ্ছিলাম না, মাছ পাই নাই, তো বাসায় চলে যাই। তো দুজন বাসায় চলে যায়। তারপরে বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে আমার দুলাভাই আবার বিলে চলে আসে, আমার দুলাভাই মাছটা ধরবে এটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তারপরে এসে দেখে মাছটা ওইখানে ঘোরাঘুরি করতেছে, শোল মাছটা। তারপরে আমার দুলাভাই কুচ দিয়ে মানে মাছের উপরে আঘাত করে, কিন্তু লাগে না। এরকম অনেকবার চেষ্টা করে, মাছের গায়ে আর ঢোকে না কুচটা। তো একটা সময় আমার দুলাভাইয়ের মনে জিদ হয়ে যায়। আমার দুলাভাইয়ের নিশানা অনেক ভালো ছিল, সে এমন কোনো মাছ নেই যে সে ধরে নাই, এত নিশানা ভালো ছিল, সব মাছই ধরতে পারে সব সময়। কিন্তু সে মাছটা ধরতে পারতেছে না, এই জন্য তার মনে অনেক জেদ চলে আসে। তো একটা সময় মাছটা ঘুরতে ঘুরতে একটা আইলের কিনারে চলে যায় মাহফুজ ভাই। তখন আমার দুলাভাই কোষটা মাছের দিকে নিক্ষেপ করে, তখন আর মাহফুজ ভাই মাছটার রেহাই পায় না, একদম ঘাড় বরাবর কোষটা ঢুকে যায়। তখন অনেক জোরে মানে বিকট একটা সাউন্ডে মাছটা চিৎকার দিয়ে উধাও হয়ে যায় মাহফুজ ভাই। তারপরে আমার দুলাভাই এটা দেখার পরে সে তো অনেক অবাক হয়ে যায়, সে ভাবতে লাগে মাছ তো কখনো চিৎকার করে না, তারপরেও উধাও হয়ে গেছে। এটা দেখে তো সে তার মনের ভিতরে শীতল ভয়ের শীতল একটা প্রভাব চলে আসে। সে সিদ্ধান্ত নেয় মানে চারদিকে তাকায় দেখে বিলের মধ্যে কোনো মানুষই নেই। তখন সে সিদ্ধান্ত নেয় সে বিলে থাকবে না। তখন সে যত দ্রুত সম্ভব বাসায় চলে আসে। বাসায় আসার পরে তেমন কিছু হয় না, অনেক দিন কেটে যায়, কিছুই হয় না। তো আমার দুলাভাই সিদ্ধান্ত নেয় যে আমার যখন কিছু হচ্ছে না আমি আবার মাছ ধরতে যাব, কিন্তু আমি আমাদের পাশের বিলে ওই বিলটাতে না যেয়ে তারপরে এই সাইডে মহজ ভাই আমাদের বাসার উত্তর সাইডে একটা বিল ছিল, ওই বিলটাতে যাবে। তো ওই দিন গেছে, মাছ মারতে গেছে, মাছ মারার সময় কিছু হয় নাই। বাট যখন মাছ নিয়ে বাসায় আসতেছিল মাহফুজ ভাই, তখন দেখে কি একটু দূরে একটা মেয়ে মানে বউ সেজে মানে যাচ্ছে, গায়ে অনেক গহনা ছিল। আমার দুলাভাই ভাবে কি মেয়েটা হয়তো বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। তো আমার দুলাভাই যত মানে মেয়েটার দিকে আগে যে জিজ্ঞাসা করবে তুমি কে, তুমি এত রাতে মানে এদিকে কি জন্য, এইগুলা জিজ্ঞাসা করবে। কিন্তু আমার দুলাভাই যতটুকু যাচ্ছে মেয়েটাও আস্তে আস্তে মানে আগে যাচ্ছে। তারপরে ওই মেয়েটা একটা সময় মাঠের ভিতরে নেমে যায়। তারপরে রাজ্জাক সাহেবের চোখের সামনেই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। তারপরে ওইটা দেখার পর হোস ভাই রাজ্জাক সাহেবকেও অনেক ভয় পায়। সে তখন যত দ্রুত সম্ভব বাসায় চলে আসে। বাসায় আসার বাসায় এসে সে ঘুমিয়ে যায়। তখন সে একটা স্বপ্ন দেখে,
ফার্স্টে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা ছিল একটা কালো অবয়ব, তার ঘাড় দিয়ে রক্ত বের হচ্ছে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। তারপরে আরেকটা জিন হলো, মানে আরেকটা স্বপ্ন দেখি মানুষ ভাই। স্বপ্নটা হলো একটা, ওই যে সে যে মেয়েটাকে দেখছিল লাল বেনারসি বিয়ের সাথে, যে মেয়েটাকে দেখছিল সেই মেয়েটা এসে বলে, তুই আমার পিছু নিয়েছিস, তবে আমি মেরে ফেলবো। দুইটা স্বপ্ন দেখার পরে সে সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা চিন্তা করে, সে স্বপ্নকে স্বপ্ন ভেবেই উড়িয়ে দেয়। তখন সে পানি পড়া অনেক ঝাড় ফুঁড়ে, তাতেও তার কিছু হয় না, একটু অসুস্থ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে মানুষ ভাই সে অসুস্থ হতেই থাকে। তো সে ডাক্তারের চিকিৎসা নেয়, মানে ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে মানে 2-3 মাসের মতন ডাক্তারের চিকিৎসা নেয়। কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, আস্তে আস্তে অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল মাহফুজ ভাই। তখনও সে তার সাথে মর্মান্তিক ঘটে যাওয়া ঘটনা তার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করেনি। যখন দেখলো সে মানে একদমই অসুস্থ হয়ে গেছে, একদমই খারাপ অবস্থা, তখন বাসার সবার সাথে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। তখন বাসার ফ্যামিলির মানুষজন সবাই মিলে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তখন কবিরাজ যেটা বলে মাহফুজ ভাই, কবিরাজটা বলে কি, ওই মানে রাজ্জাক সাহেবের শরীরে 2টা জিন আসর করছে। একটা হলো মানে ওই যে প্রথম যে জিনটা হলো সেই মানে একটা মানে যে বিলে যাইতো, সে একটা কি যেন গাছ বলে, জৈতুন গাছে থাকতো, সে প্রত্যেকদিন মাছ মারতে যাইতো। আর ওই জিনটাও প্রত্যেকদিন রাতে বের হতো। এটা দেখে তার উপরে অনেক রাগ, মানে এমনিতেও রেগেছিল জিনটা। তারপরে সেই দিন ওই জিনটা মানে শোল মাছের রূপ নিয়ে এ, মানে ঘোরাঘুরি করতেছিল। তখন রাজ্জাক সাহেব ওর ঘাড়ের ওপরে আঘাত করে, ওই জন্য ওই জিনটা মরতে মরতে বেঁচে যায়। ওই জন্য জিনটা রাজ্জাক সাহেবের প্রায় পুরো রক্ত চুষে নিয়েছে। তারপরে 2 নম্বর জিন যেটা ছিল সেটা হলো ওই যে বেনারসি বৌসাদের যে মেয়েটা, ওই মেয়েটা ছিল। ওই মেয়েটার পিছু নেওয়ার কারণে মেয়েটা অনেক রেগে যায়। রেগে যেয়ে ওই মেয়েটাও মানে মকসুদ ভাই, যদিও রাজ্জাক সাহেবকে বাঁচানোর একটা চান্স ছিল, কিন্তু 2টা জিনের কারণে কিছু হয় না। তবুও তার ফ্যামিলির মানুষজন অনেক রিকোয়েস্ট করে কবিরাজকে। তারপরে কবিরাজ একটা লাস্ট ট্রাই করে, সেটা হলো, কিন্তু মনোজ ভাই কবিরাজ যে মানে জিনকে তাড়ানোর জন্য যেটা করে, মানে বাড়ি বন্ধ করতে হয়, ওইটা কবিরাজ একটা ভুল করে ফেলায় মাহফুজ ভাই। আর বাড়ি বন্ধ করলে 3 দিক দিয়ে বন্ধ করতে হয়, আর যেই মানে জিনগুলা শরীরে আসে ওরা যাতে একদিক দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু মাহফুজ ভাই কবিরাজ ভুলটা করেছিল কি, কবিরাজ করেছিল বাড়িটা 4 দিক দিয়ে বন্ধ করে দিছিল। ওই জন্য জিনগুলা ওই রাজ্জাক সাহেবের শরীর থেকে বের হতে পারতেছিল না। এর জন্য 2টা জিন মানে প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে যাওয়ার ফলে এই রাজ্জাক সাহেবকে মানে আস্তে আস্তে শেষ করে ফেলায়। তো ওই তারপরে ওই জন্য রাজ্জাক সাহেবের মৃত্যু হয়ে যায়। তো মহোজ ভাই এই ছিল আজকে আমার ঘটনা। তো মহোজ ভাই আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি নেওয়া আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে। তো ছোট ভাইয়ের বাসা হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতায় থাকে। তো সে ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি আপনাকে সেভাবেই বলছি। ঘটনাতে চলে যাই। আমি সকালবেলা ঘুমের থেকে উঠে শরীর থেকে আলসেমি ছোটাচ্ছিলাম, এমন সময় আমার রুমের কলিং বেলটি বেজে উঠল। আমি আমার বাসের কাজের লোক বললাম যে দেখো তো কি এসেছে, কলিং বেলটি খুলে দাও। তো তখন সে কলিং বেলটা খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখি যে আমার বাসায় ফাদার আর পণ্ডিত এসেছে। তখন আমি আমার কাজের লোককে বললাম যে আরও 2 কাপ চা বানিয়ে দিতে। তখন ফাদার আমাকে গুড মর্নিং সান। তখন আমি ফাদারকে বললাম গুড মর্নিং।
আমি পণ্ডিতকে বললাম গুড মর্নিং, কিন্তু পণ্ডিত আমার তার কোনো উত্তর দিল না। দেখলাম যে পণ্ডিতের মন অনেক খারাপ। তখন ফাদার আমাকে বলল, মাই সান, তোমার তো মাদ্রাসা ছুটি, তাই না? আমি বললাম জি জি ফাদার, মাদ্রাসা ছুটি। তখন ফাদার আমাকে বলল, পণ্ডিত একটা নতুন কাজের সন্ধান পেয়েছে, সেখানে আমাদের যেতে হবে, তুমি সব কিছু গুছিয়ে নাও। তো আপনাদের বলে রাখি যে আমাদের তিনজনের ভিতরে কিছু বিশেষ বিশেষ গুণ রয়েছে। আমার বয়স 18, কিন্তু আমার কাছে 2টা জিন আছে। তো যে সেই 2 জিনের মাধ্যমে আমি অনেক সমস্যার সমাধান করতে পারি। আর যে পণ্ডিত, সে অনেক সাধনা মন্ত্র পাঠ করে সে পণ্ডিত হয়েছে। আর ফাদার অনেক শক্তিশালী জিনের অধিকারী, তার কাছে অনেকগুলো শক্তিশালী জিন আছে। তো আমরা তিনজন, আমাদের ছুটি থাকলে আমরা তিনজন অনেকের কাজ করে থাকি। তো আমরা তিনজন রওনা দিলাম পাশের একটা গ্রামে। সেই গ্রামে নাকি অনেক জিনের জ্বালাতন বাড়ে। তো সেইখানে যাওয়ার পথে পণ্ডিত বলল যে চলো, সামনে আমার এক আঙ্কেলের বাসা আছে, সেই বাসা থেকে ঘুরে যাই আর তোমাদেরকে সেই বাসাটা চিনিয়ে দিই। তো আমরা তিনজনে সেই বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আন্টি বলল যে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? ফাদার বলল যে না, আমাদের কোনো সমস্যা হয়নি। আমি তাদের কথা শুনে বুঝতে পারলাম যে তাদের ভিতর আগে থেকে কথাবার্তা চলছিল। তখন আমি ফাদারকে জিজ্ঞেস করলাম যে ফাদার, আমরা তো পাশের এলাকায় যাব, তো সেখানে কি যাবেন না? তখন ফাদার বলল যে এই এলাকাতেই সমস্যা হচ্ছে, এই জন্য পণ্ডিত আমাদেরকে এখানে নিয়ে আসছে। তখন পণ্ডিত তার আন্টিকে সব কিছু বুঝিয়ে দিয়ে বলল যে আমাকে কিভাবে খেতে দিতে হবে, আবার রুমে কিভাবে সব কিছু গুছায় রাখতে হবে। তো তাদের সাথে কথাবার্তা শেষ করে আমি রুমে যেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। এমন সময় পণ্ডিত এসে বলল যে কিরে মৌলানা, তুই রেডি তো? আজকে কিন্তু আমরা পরিদর্শনে বের হবো রাত্রে। তখন আমি পণ্ডিতকে বললাম যে পণ্ডিত, আমি রেডি আছি, ফাদারের কি খবর? পণ্ডিত বলল যে ফাদারও রেডি আছে, চলে এখন খাওয়া দাওয়া শেষ করি। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। পণ্ডিত তার আন্টিকে বলে দিছিল যে আমার কিভাবে রান্না করে দিতে হবে। তো পণ্ডিতের আন্টি সেভাবে আমাকে রান্না করে দিয়ে খাইতে দিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন রাস্তা দিয়ে বের হলাম যে পরিদর্শনের জন্য। রাত্রে পরিদর্শন করবো যে আসলে ঘটনাটা কি। তো তারপরে আমরা তিনজন পরিদর্শন করে বাসায় চলে আসলাম। তেমন কোনো কিছু দেখতে পেলাম না। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। ঘুমের ভিতরে স্বপ্ন দেখাচ্ছে যে ওই দুষ্ট জিনটি বলতেছে যে তোদেরকে মানা করেছিলাম যে এখানে আসিস না, তাও তোরা আমার কথা শুনলি না, এখন দেখ আমি তোদের কি করি। তখন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি যে ফাদার আর পণ্ডিত ওরা দুজনও ঘুম থেকে উঠে পড়ছে। ফাদার বলল যে এই দুষ্ট জিনটি অনেক শক্তিশালী অধিকারী, তাকে হারানো আমাদের পক্ষে একটু কষ্ট হয়ে যাবে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। তো পরের দিন সকালে আমরা তিনজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করছি, এমন সময় শুনতে পেলাম যে পাশে নাকি একটা লোককে মারা হয়েছে। লোকটার মাঝখান দিয়ে দুই অর্ধেক করা হয়েছে, এমনভাবে ভয়ানকভাবে মারছে যে এটা কোনো সাধারণ মানুষের কোনো কাজ না। তখন এটা দেখে পণ্ডিত তো অনেক রেগে যাওয়ার ফলে দেখি যে তার চোখ দিয়ে আগুনের ঝলকার মতো জ্বলছে। তো তখন আমি বুঝতে পারলাম তো পণ্ডিত তো অনেক রেগে গেছে। সে তখন আমাদের রেখে একাই অনেক দূরে চলে যায়। তো আমি আর ফাদার দুজনে বাসায় চলে আসি। কিছুক্ষণ পর পণ্ডিতও বাসায় ফিরল। পণ্ডিতের দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক রেগে আছে। তখন ফাদার তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি কিছু জানতে পারলে যে এই লোক জিনটি এরকম করছে কিসের জন্য? তখন পণ্ডিত বলল যে ফাদার, আপনি শুনলে অবাক হবেন যে এই লোকটি এই কাজগুলো করছে শুধু তার ক্ষমতা শক্তি আছে এটা দেখানোর জন্য, মানুষজনকে দেখানোর জন্য, যাতে মানুষজন তাকে দেখে অনেক ভয় পায়। তো ফাদার তখন কিছু একটা ভাবার পর বলল যে আজকে রাতে আবার পরিদর্শনে যাব তিনজন মিলে। তো আমরা তিনজন পরিদর্শনে যাচ্ছি। যাওয়ার সময় দেখি যে পণ্ডিতের পিছনে অনেকগুলো ছায়া। আমি বুঝতে পারলাম যে পণ্ডিত তার জিনগুলো সৈন্যপণ্য সাথে নিয়ে আসছে, যে আজকে
একদম সরাসরি লড়াই করার জন্য এসেছে। ফাদারের দিকে তাকিয়ে দেখি যে ফাদারও প্রস্তুত। তখন আমি আমার 2 জিনকে ইশারায় ডাকলাম, তখন আমার 2 জিন চলে আসলো। আসার পর আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর নিলাম। এরপর আমার জিন আমার হাতে একটি তরোয়াল ধরিয়ে দিয়ে আমার তরোয়ালের ভিতর ঢুকে গেল। তো আমাকে বলল যে আপনি লড়াই করার জন্য প্রস্তুত থাকেন। তো আমরা কিছু দূর সামনে এগিয়ে দেখি যে অনেকগুলো ছায়ামূর্তি, ধরে অনেক দুষ্ট জিন। তো পণ্ডিত তার জিনকে সাথে নিয়ে ওই জিনের উপর আক্রমণ শুরু করে দেয়। আমি আর ফাদার ওইখানে দাঁড়িয়ে তাদের লড়াই দেখছি। কিছুক্ষণ পর পণ্ডিত ওই দুষ্ট জিনকে ধরে এনে বলল যে ফাদার, আমি একে ধরে নিয়ে আসছি। তো আনার পর পণ্ডিত আমাকে ইশারা করলো। পণ্ডিত ইশারা করার পর পণ্ডিত ওই জিনকে ছেড়ে দিল, আর আমি চাকু দিয়ে কোপ মেরে ওই জিনকে মেরে ফেললাম। পরে আরও দেখি যে অনেকগুলো দুষ্ট জিন আছে। তো তাদের ভিতরে লড়াই করতে শুরু করি। আমরা লড়াই করতে করতে একটা জিনকে ধরলাম। ধরার পর ওই জিন বলল যে আমাকে ছেড়ে দে, না হলে তোদের অনেক হয়ে যাবে। তখন সেই দুষ্ট জিনকেও আমরা ধ্বংস করে দিই। করে দেওয়ার পর আমরা সবাই বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমরা সবাই আবার রাস্তা দিয়ে হাঁটছি। তখন একটা ভিক্ষুক এসে আমাদের কাছ থেকে কিছু চাইলো। তখন ফাদার তার পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে ওই ভিক্ষুককে দিল। তখন ভিক্ষুক চলে গেল। তারপর আমরা হাঁটছি। তখন পণ্ডিত বলল যে ওই লোক কি ভেবেছে যে তাকে আমরা চিনব না। আমরা তো বুঝতে পারলাম না বিষয়টা। যে আমরা তখন জিজ্ঞাসা করলাম যে পণ্ডিত, তুমি কি বলছো, তুমি কার কথা বলছো? পণ্ডিত তখন বলল যে মৌলানা, ওই যে দুষ্টু লোক যে জিনের ক্ষমতা দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, যাকে আমরা খুঁজছি, এই সেই ব্যক্তি। সে ভাবেছিল যে আমরা তাকে চিনতে পারবো নাকি। আমি তো তাকে দেখেই চিনে ফেলেছি। তার কপালে আরেকটা এক্সট্রা চোখ আছে। সেই জিনের অনেক ক্ষমতা। সেই ক্ষমতা নিয়েই সে এই ক্ষমতার বড়াই করতেছে। তারপরে আমরা সবাই ঘুরে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর সবাই ঘুমিয়ে যাই। ঘুমের ভিতরে আবার স্বপ্ন দেখাচ্ছে যে তোদের বলেছিলাম যে তোরা আসিস না, এখন দেখ তোদের কি ভয়ঙ্কর পরিণতি আমি করি। তো এই বলে স্বপ্ন দেখাতো। তারপরে আমাদের সবারই ঘুম ভেঙে যায়। তখন পণ্ডিত বলল যে ফাদার, এই কিন্তু সাধারণ লোক নয়, এর কিন্তু অনেক ক্ষমতা। তো ফাদার তখন বলল যে শান্ত হও বাচ্চা, শান্ত হও, আমরা তো এখনো আছি, তাই না? তো পরের দিন আবার আমরা সবাই পরিদর্শনে গেলাম। পরিদর্শনে যাওয়ার পর সামনে দেখি ওই দুষ্টু লোক তার স্বর্ণ মূর্ণ রেডি হয়ে আছে। তখন পণ্ডিত তো অনেক রেগে গেল। পণ্ডিত থেকে তার সবগুলো জিনকে ডাক দিল। পণ্ডিতের একটা শক্তিশালী জিন ছিল, সেই জিন সাথে নিয়ে সে লড়াই শুরু করে দিল। ফাদারও তখন তার শক্তিশালী জিনদের নিয়ে লড়াই করতে শুরু করলো। পণ্ডিত তার ধ্যানে বসে গিয়ে মন্ত্র পড়তে শুরু করলো আর তাদের সাথে লড়াই করছে। ফাদার তো তাদের সাথে সরাসরি লড়াই করছে। আমি শুধু সাইডে দাঁড়িয়ে আছি। আমার জিনগুলো এসে আমাকে সালাম দিল। সালাম দিয়ে আমার হাতে একটা তরোয়ারি দিয়ে আমার তরোয়ারির ভিতরে ঢুকে গেল। তখন আস্তে আস্তে সবাই লড়াই করছে। লড়াই করতে করতে ওই খারাপ লোকের অনেকগুলো জিনকে ধ্বংস করে ফেলেছে ফাদার আর পণ্ডিত মিলে। তো এক পর্যায়ে ফাদারকে ওই খারাপ লোকের একটা শক্তিশালী জিন এসে আঘাত করে। ফাদার তো অনেক দূরে ছিটকে চলে যায়। ছিটকে চলে যাওয়ার পরে ফাদার একটু আঘাত পায়। তখন পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করে। পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে পণ্ডিতকে আঘাত করার ফলে তারা দুজন দুর্বল হয়ে যায়। এখন শুধু আছি আমি একা। পণ্ডিত আমাকে ইশারা করে বলল যে তুমি এখন ফাইট করা শুরু করে দাও। তো আমি তাদের সাথে লড়াই করছি। লড়াই করার ফলে পণ্ডিত আমাকে একটি ইশারা করলো যে ওই দুষ্টুর লোকের মাছ বরাবর চাকুটা ঢুকিয়ে দিতে, বুকের মাছ বরাবর আর কি চাকুটা ঢুকিয়ে দিতে। তো তখন আমি তাকে চাকু দিয়ে আঘাত করছি, কিন্তু তার বুকে চাকু ঢুকাইতে পারছি না। আঘাত করার পর এই দুষ্ট লোকের কোনো কিছুই হচ্ছে না। তো এক পর্যায়ে তার বুকে আমি চাকুটা ঢুকিয়ে দেওয়ার দেখি যে এই দুষ্ট লোকটি একটু দুর্বল হয়ে পড়ছে। তখন পণ্ডিত আমাকে এক ইশারা করে যে
তার মাথা বরাবর একটা আঘাত করতে। তো আমি তার মাথা বরাবর একটা আঘাত করার ফলে ওই দুষ্টু লোকের জিনগুলো ধ্বংস হয়ে যায়। তো তখন আমরা যুদ্ধ শেষ করে তাদেরকে হারিয়ে দিয়ে আমরা সবাই ক্লান্ত অবস্থায় বাসায় ফিরি। এরপর আর এই এলাকাতে তেমন কোনো সমস্যা হয়নি। তো মাহফুজ ভাই, আজকে ছিল এ পর্যন্ত আমার ঘটনা। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে এই ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি আমাকে যে বলেছেন সে একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার একজন ছাত্র। সে নারায়ণগঞ্জ মাদ্রাসা থেকে পড়াশোনা করে এবং তার দেশের বাড়ি কিশোরগঞ্জে। তো এই ঘটনাটি যাদেরকে নিয়ে হয়েছিল সে আমাকে যেভাবে বলেছে আর কি সেভাবে বলছি তার ভাষায়। যাদেরকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তারই দুইটা বন্ধু। তার নাম বলেছেন, একটার নাম আবুল হাসান আর আরেকটার নাম মোহাম্মদ আরাফ হোসেন। তো একদিন সে বাসায় আসবে। তো বাসায় আসার আগে তার বন্ধুর বলছে যে আমি তোর সাথে যাব, তোদের দেশের বাড়িতে ঘুরতে যাব, আমাদেরকে নিবি? তো আমি তাদেরকে বারণ করে নেই। তো তাদেরকে নিয়ে আসলাম আমাদের বাসায়। নিয়ে আসার পর 2-3 দিন থাকার পর কয়েকদিন পরে আমাদের পাশের এলাকায় একটা মাহফিল। তো সে মাহফিল আমরা ভাবলাম কি যে আমরা তো চলে যাব, চল আমরা মাহফিল থেকে ঘুরে যাই, ভালো লাগবে। আমাদের বাসা থেকে আধা ঘন্টা লাগে যাইতে। তো আমরা গেলাম, মাহফিলে গেলাম, সুন্দর মতো মাহফিলটা শেষ করলাম। আমি গেছি, আমার সাথে আমার 2টা বন্ধুও গেছে, আরাপ এবং আবুল হাসান 2জনে গেছে। তো মাহফিলটা সুন্দর মতো শেষ করার পরে বাসায় আসতেছিলাম। আমাদের বাসা থেকে 30 থেকে 35 মিনিট সময় লাগে আসতে। তো যখন মেন রোড দিয়ে আসতে আমাদের বাসায় আসতে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো লাগে আর কি। আর আমাদের যে একটা মেঠো পথ আছে, মেঠো পথ দিয়ে আসতে ওটা কাঁচা মাটির পথ আর কি, পাকা না, ওই জন্য আর কি কম টাইম লাগে। কিন্তু ওই ওই মেঠো পথ দিয়ে আসতে মাঝপথে একটা জঙ্গল পড়ে, ছোট একটা জঙ্গল। ওই জঙ্গল সম্পর্কে আমার 2 বন্ধুর তেমন কোনো ধারণা ছিল না। আমি তাও মোটামুটি কিছু একটা জানতাম, কিছু জানতাম ওই জঙ্গল সম্পর্কে, কিন্তু আমার 2 বন্ধু জানতো না। তো আমি বললাম যে মেন রোড দিয়ে যদি যাই তাহলে আমাদের প্রায় 40 থেকে 50 মিনিটের সময় লাগতে পারে, আর এই রোড দিয়ে গেলে আমাদের আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাইতে পারবো। তো তারা তো জানতো না, বললো ঠিক আছে চল আমরা মেন রোড দিয়ে না গিয়ে এই রোড দিয়ে যাই, তাড়াতাড়ি যেতে পারবো বাসায়। তো আমরা 3 জনে হাফেজ ছিলাম, এজন্য আর তেমন কিছু বলি নাই আর কি যে ওই জঙ্গলে কি হয় না হয়। তো একটা পর্যায়ে আমরা ওই মেঠো পথ দিয়ে আসতে লাগি। তো মেঠো পথ দিয়ে আস্তে আস্তে কিছুটা আসার পর জঙ্গলের কাছে আসতে আসতেই মনে হলো কি যে প্রবল হাওয়া বইতেছে, প্রবল বাতাস আর কি। কোনো দিকে বাতাস নাই, কিন্তু ওই জঙ্গলের ভিতরে অনেক বাতাস। তো এরকম বাতাস হওয়ার পর আমি লক্ষ্য করলাম যে আমার বাম পাশে রাস্তার বাম পাশে আর ডান পাশে দুপাশেই বাঁশের ঝাড় আর পুরাতন অনেকগুলো গাছগাছালি ছিল আর কি, অনেক আগেকার। তো গাছগাছালির মাথায় অনেক নাড়াচাড়া করতেছে, এরকম একটা অবস্থা। তো সামনের দিকে এগোতেই দেখলাম বাঁশঝাড় বাম দিকে বাঁশঝাড় আর ডান দিকে বাঁশের ঝাড়গুলো রাস্তার উপর পড়ে গেল আর কি। রাস্তাগুলো ডেকে গেছে, যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। তো সামনে এগোতেও পারতেছিলাম না, পেছনেও এগোতে পারতেছিলাম না, যে পেছন দিকে যদি যাই তাহলে ওই মাহফিল প্যান্ডেল ঘুরে মেন রোড দিয়ে যাইতে যাতে অনেক সময় চলে যাবে। তো এটা দেখার পর আমরা রীতিমতো ভয় পেয়ে যাই। তো আমি তো ভয় পাই না, কিন্তু আমার 2টা বন্ধু ওনারা তো ভয় পেয়ে গেছে, কারণ তাদের সাথে তো এরকম ঘটনা কখনো ঘটে নাই হয়তো বা, কারণ তারা শহরের ছেলেরা এই জন্য আর কি এরকম ঘটনা কখনো ঘটে নাই, এই জন্য আতঙ্ক হয়ে গেছে আর কি প্রথম ঘটনা ঘটাতেই। তো আমরা সবাই হাফেজ ছিলাম আর কি, আমরা সকলে হাফেজ ছিলাম। তো হাফেজ থাকাকালীন আরেকটা ঘটনা কি যে ওই মাহফিল শেষে ওই বাসাচারের ওই পাশে জঙ্গলের ওপারে কয়েকটা বাড়িঘর ছিল, বাড়িঘরের মানুষজন আমাদের সাথে আসতেছিল। তো আস্তে আস্তে দেখি যে ওনারা নেই, আমাদের সাথে ওনারা নেই। তো আমরা কিছুটা অবাক হয়ে যাই যে ওনারা গেল কোথায়, তখন আমরা একা হয়ে যাই। তারপরে যখন ওই রকম অবস্থা যে বাসগুলা রাস্তার মাঝখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার এক পর্যায়ে তখন আমরা সবাই
দরুদ শরীফ সূরা ইয়াসিন আয়াতুল কুরসি মানে যে যা পারি আর কি, মানে আমরা হাফেজ ছিলাম তো দোয়া দরুদ সবগুলো পড়ছিলাম। তারপরে এই পড়ার পর আমরা ওইটা মানে পিছন দিকে তাকায় সামনের দিকে তাকাতে দেখি যে বাঁশঝাড়গুলো আবার মানে যেরকম তো ছিল সেরকম হয়ে গেছে। তো একটু কিছুক্ষণ যাওয়ার পর তখন কিছুটা গেছি, এগিয়ে গেছি, যাওয়ার পর দেখলাম কি মানে পিছনে একটা বিকট শব্দ হলো। তো পিছনে তাকানোর পর দেখি যে একটা মোটা গাছের ঢাল ভেঙে রাস্তার মধ্যে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম পিছনে যে ওই ঢালটাকে লক্ষ্য করলাম, কিন্তু এমনটা না যে অনেক ঝড় বাতাস হচ্ছে যে এইরকম গাছের ডালটা ভেঙে পড়বে, তেমনটাও না। স্বাভাবিকভাবে গাছের ডাল ভাঙাতে আমরা আরও বেশি আতঙ্ক হয়ে যাই। তো এরকম করার পর আমরা যখন আবার পিছনে ঘুরে তাকাই মানে সামনের দিকে তাকাই, তখন দেখি যে আবার সেই একই অবস্থা, যে রাস্তার এ পাশের বাঁশঝাড় মানে বাঁশগুলাও ও বাম পাশের বাঁশগুলাও ডান পাশের বাঁশগুলো, দুই পাশের বাঁশগুলাও রাস্তার মাঝখানে মানে এপাট ওপাট হয়ে পড়ে আছে। মানে যাওয়ার কোনো পরিস্থিতিও নেই, সামনের দিকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, পিছনের দিকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, কারণ ঢাল ভেঙে পড়ে আছে আর সামনে বাঁশ। তো এমন তো অবস্থায় 5-6 মিনিট কেটে যায়। তো আমরা দৌড় ছড়ে মানে যেগুলো আমাকে পড়া দরকার সেগুলো পড়তেছিলাম। তো পড়ার পর এক পর্যায়ে সব কিছু ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাওয়ার পর কিছুটা এগিয়ে যেতেই আমরা দেখলাম যে মানে সুপারি গাছ আছে আর কি, রাস্তার একটা কোনায় সুপারি গাছ আছে। সুপারি গাছ তো অনেক লম্বা হয় জানেনই তো। তো সুপারি গাছের একদম উপর অবস্থায় একটা অবয়ব আর কি, এই গাছের মানে সুপারি গাছের সাথে হেলান দিয়ে মানে একটা গাছের মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো এটা দেখার পর চিৎকার দিয়ে ওঠার পর যখন আমরা মানে পিছন দিকে আবার ব্যাক করতে লাগি, ব্যাক করার পর মানে রাস্তার পাশে একটা ঝোপঝাড় ছিল আর কি। আপনি জানেন হয়তো গ্রামের এমন মানে গ্রামের যে পারিবারিক কবরস্থানগুলো ছিল, মানে আগেকার মানুষ যে যেখানে সেখানে কবর দিয়ে দিত, মানে কবর স্থানে আগেকার তো এরকম নিয়ম ছিল না যে একটা নির্দিষ্ট স্থান থাকতো কবরের দেওয়ার জন্য। তো আগেকার মানুষ তো একটা স্থানে একজনের কবর দিয়ে দিত। তো 2টা কবর ছিল ওই সুপারি গাছের পাশে, এটা জানা ছিল না। তারপরে ওই সুপারি গাছের পাশ থেকে একটা ঝোপঝাড় ছিল। তো ঝোপঝাড়ের মাঝখান থেকে একটা হাত, যার কোনো মাংস নেই, লোম নেই, শুধু একটা হাত, কঙ্কাল অবস্থায় হাড় শুধু এর সাথে। তো সেটা বেরিয়ে এসে মানে আমার একটা বন্ধু ছিল না, আমার 2টা বন্ধু ছিল, তার মধ্যে মনে হয় মানে আবুল হাসানের পাও জড়িয়ে ধরে। তো পাও জড়িয়ে ধরার সাথে সাথে সে চিৎকার দিয়ে ওঠে। তারপর আরাপ এটা দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায়, আমি সেখানে দাঁড়িয়ে আছি, মানে এমনভাবে দাঁড়িয়ে আছি মানে আমি এতটাই ভয় পেয়েছি মানে আমার নড়ার শক্তি পাচ্ছি না। পরে আবুল হাসানের ওরকম অবস্থা দেখে আমি দৌড় দিয়ে বাসার দিকে মানে যাওয়ার চেষ্টা করতেছি যে বাসায় গেলে হয়তো সাহায্যটা পাবো। তো আমার বাসার ওইখান থেকে প্রায় 5-6 মিনিটের পর তো আমি দৌড় দিয়ে বাসায় চলে যাই। আমাদের বাসাটা ছিল টিনের বাসা আর কি। তো যাওয়ার পর আমি যখন দরজাতে মানে থাপ্পড় দেই যাতে বাসার সবাই শুনে, থাপ্পড় দেওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার বাবা মা সবাই আসার পর দেখে মানে দরজা খুলে দেখে যে আমি তো অজ্ঞান হয়ে পড়ে আছি। তো এটা দেখে আমার বাবা মা আমাকে মানে জ্ঞান ফিরে আনার জন্য মানে পানি ঢালার পর মানে আমাকে সুস্থ করার মতন আর কি যেসব মানে প্রক্রিয়াগুলো ব্যবহার করা দরকার সবগুলোই করার পর আমার জ্ঞান ফিরে আসলো প্রায় 1 ঘন্টা পর। মানে আমি তখন আমার এগুলো মনে নেই, আমার আম্মুর থেকে শোনা, মানে আমার এগুলো মনে নেই আর কি। 1 ঘন্টা পর আমি যখন স্বাভাবিক হলাম, মানে আমি যখন বুঝতে পারলাম যে আমি স্বাভাবিক হয়েছি, তখন আমাকে মানে আমার এলাকার একটা মানে বড় মানে মুরব্বী আর কি সব কিছু জানে, তাকে দিয়ে ঝাড়ফুঁক করে নিলাম, মানে একটা হুজুর কোয়ালিটি তাকে দিয়ে ঝাড়ফুঁক করে নিল আমার বাবা মা। নেওয়ার পর আমার থেকে যখন বললো যে তারারা কোথায়, মানে তারা 2জন কোথায়, তো আমি বললাম, তখন এটা বলার পরে আমি ওই কথাটা ভেবে আবার অজ্ঞান হয়ে যাই। তারপরে আবার আমাকে জ্ঞান ফিরে আনা হলো, তখন আমি বললাম। তো বলার পর তারা মানে আমার কাকু, আমার আব্বু, মানে আমার বাসার সবাই আর কি, মানে যেগুলো ছিল মানে বয়স্ক লোকজন যেগুলো ছিল সবাই যায়। যাওয়ার পর দেখে আরাপ মাঝপথে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আবুল হাসান ওই যে একটা ঝোপঝাড় ছিল মাঝখানে, ওই ঝোপঝাড়ের পাশেই কবরস্থানের পাশে পড়ে আছে। এমন অবস্থায় ছিল যে আবুল হাসানের সারা শরীরে খামসানোর দাগ আর কি, মানে ওর সাথে অনেক জোর জবরদস্তি করা হয়েছে এরকমের অবস্থা, মানে অনেক রক্তাক্ত হয়েছে। তো তাদের 2জনকে নিয়ে যখন হসপিটালে যায়,
হসপিটালে যাওয়ার পর আরাফ সুস্থ হতে পায় মানে 7 দিন লেগে যায়। তারপরে আরাফের পরের দিন দুপুরবেলায় তার জ্ঞান ফিরে আসে, জহর একটু সময় তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর তার থেকেও কথাবার্তা সব কিছু শোনা হয়, কিন্তু আবুল হাসানের জ্ঞান ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায়। তারপরে আবুল হাসানের সুস্থ হতে প্রায় 15 দিন লাগে, কিন্তু সুস্থ হয় না, তবুও জ্ঞান ফিরে। শুধু জ্ঞান ফেরার পর তার যে স্থানগুলোতে শুধু ওই খামসানোর দাগ ছিল, ওই স্থানগুলোতে পশম ধরে যায়। তো পশম ধরার পর এক পর্যায়ে 25 দিন 26 দিন হয়ে যায়। 25 দিন 26 দিন পর আমার সে বন্ধুটার পৃথিবীতে থাকে না, সে মারা যায় আর কি। তো মারা যাওয়ার পর কিছুদিন পর আরাফকে নিতে আসে তার বাসা থেকে। আরাফ নিতে আসলে আরাফ বলে সে যাবে না আর কি। তো যাবে না, সে যাবে না এই জন্য, কারণ তাকে নিষেধ করা হয়েছিল আসার জন্য। যদি আবুল হাসানের মতন সেও যদি সেদিনকে মারা যেত, তাহলে এরকম একটা ভেবে আরাফ তাদের মা তাকে বকা দিবে, মাইর দিবে, এটা ভেবে আর যায় না। তো একদিন আমি আমার সে আবুল হাসান বন্ধু মারা যাওয়ার পর কয়েকদিন 3 দিন পর আমি স্বপ্নে দেখি, ওই অবয়বটা আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে সেদিন তোরা বেঁচে গেছিস, তোরা দুজনে বেঁচে গেছিস, পারলে তোদের দুজনকে মেরে দিতে পারতাম, কিন্তু তোরা ভাগ্যক্রমে বেঁচে গেছিস। কারণ ওই জিনগুলা ওইটা ছিল জিন আর কি। ওই জিনগুলাতে অনুষ্ঠান হচ্ছিল আর কি, অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা ব্যাঘাত ঘটাচ্ছিলাম, এই জন্য আর কি আমার আবুল হাসান বন্ধু মারা গেছে, মেরে ফেলছে আর কি। তো ওইটা দেখাচ্ছে যে তোরা যদি আর কোনোদিন এই জঙ্গলে আসিস তোদেরকে মেরে ফেল। তো এটা দেখার পর আমি স্বপ্নে দেখেছি, এটা স্বপ্নে দেখার পর আমি চিৎকার দিয়ে ওঠার পর আমার বাবা মা এসে আমাকে বলে যে কী হয়েছে। আমি তখন বাবা মাকে খুলে বলি। তো সব কিছু খুলে বলার পর বাবা মা বলে যে এই তোকে একটা ভালো হুজুর দেখাতে হবে। তখন আমাদের মাদ্রাসার শাইখ ছিল, যে শাইখের কাছে গেলাম। শাইখের কাছে যাওয়ার পরে শাইখ আমাকে অনেক ঝাড়ফুঁক করে দিল, অনেক দোয়া কালমা যেগুলো ছিল ওগুলো শিখিয়ে দেওয়ার পর তখন আর আমার এরকম কোনো কিছু হয় না। পরে একদিন স্বপ্নে দেখায় যে এরকম ঝাড়ফুঁক নিলে তোর কোনো কাজ হবে না, তাবিজ কবজ নিলে তোর কোনো কাজ হবে না, তুই যদি আর কাউকে নিয়ে যদি কোনো দিন এই জঙ্গল দিয়ে আসিস তোকে মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবে আর কি, এরকম মেরে ফেলে দেবে। তো আমি আর কখনো ওই জঙ্গল দিয়ে কখনো রাত্রেবেলা যাইনি, মোটামুটি এখন স্বাভাবিকে আছি। কিন্তু আমার বন্ধু মারা যাতে আমার খুব খারাপ লেগেছিলো। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। তো আজকে আমি যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব, সেই ঘটনাটি ঘটেছিল আমার মামার সাথে। তো মাহফুজ ভাই, আমার পরীক্ষা শেষ হওয়ার কারণে আমি নানির বাসায় বেড়াতে যাই। আমার নানির বাসা আমাদের বাসা থেকে বেশি দূর না, আপনার 5 টাকা 10 টাকা ভাড়া লাগবে নানির বাসায় যেতে। তো মাহফুজ ভাই, আমি আমার নানির বাসায় গিয়েছিলাম মাগরিবের পর, ইশারের আগ দিয়ে। আমার আম্মু আব্বু সবাই গিয়েছিল আর কি দুপুরবেলাতে। তো আমি সন্ধ্যার পরে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পর আমি আমার মামাকে বললাম যে মামা, তোমার সাথে কি কোনো ভয়ের কোনো ঘটনা ঘটেছে? তখন আমার মামা বললো যে ভাগনা, তুমি যে রাস্তা দিয়ে আসলা, ওই রাস্তা দিয়ে আসার সময় একটা তাল গাছ পাওয়া যায়, যে আর কি ভাই, বাজার থেকে এসে কিছু দূরে এসে একটা স্কুল আছে, ওই স্কুলের পাশে কয়েকটা তাল গাছ আছে। ওই রাস্তাটা আর কি মাহফুজ ভাই ফাঁকা রাস্তা। তো মাহফুজ ভাই, আপনাকে বলে রাখি যে আমার মামার একটি দোকান ছিল, দোকানটা ছিল আপনার বাজারে। বাজার থেকে দোকান বন্ধ করে বাসায় যেত অনেক রাতে। তো ওই রাস্তা দিয়ে যাইতো। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মামা যখন যাইতেছিল ওই রাস্তা দিয়ে, তখন মাহফুজ ভাই হঠাৎ করে যখন ওই তাল গাছের সামনে চলে আসে, হঠাৎ করে আপনার একটা কি যেন পিছন থেকে ঢেল মারে। তো আমার মামা হয়তো ভাবছে যে ওইখানে তো গাছ আছে, গাছের থেকে কিছু একটা পড়ছে, মনে হয় গাছের ফল টল পড়ছে। কিন্তু একটু সামনে যাওয়ার পর আবার একটা ঢেল মারে। মামা ভাবছে যে হয়তো গাছে আম আছে, পাকা আম, পাশে তাল গাছ ছিল। মামা ভাবছে হয়তো তাল গাছ থেকে তাল পড়ছে, কিন্তু
কিছু দূর যাওয়ার পর ফাঁকার পর দিয়ে চলে আসছে, তখনও আবার ঢিল পড়ে। তখন আমার মামা ভাবলো যে কী এত কী পড়ে দেখি তো, কোনো ফল হয়তো আমটাম হয়তো পড়ছে, আমি একটা আম নিয়ে যাই, বাসায় যাচ্ছি তো, বাসায় যাওয়ার সময় একটা আম নিয়ে যাই। কিন্তু মাহফুজ ভাই, মামা যখন আমটা দেখতে গেল, তো ওখানে কোনো আম পেল না। তখন মামা আম না পেয়ে তখন বাসায় চলে যায়। তো বাসায় যায়, তো বাসায় যাওয়ার পথে আর কোনো রকম সমস্যা হয়নি। তো সেদিন দিনটা যায়। তো পরের দিন সকালে আবার দোকানে আসে, দোকান আছে তো বাজারে, দোকান খোলা লাগে সকালবেলা দোকানে আসে। তো সারাদিন দোকানে থেকে দোকান বন্ধ করে হচ্ছে আপনার রাত 11টা কি 11:30টার দিকে। তো তখন দোকান বন্ধ করে আবার বাসায় যায়। বাসায় যাওয়ার সময় আবার গতকালকে রাতে যে ঘটনাটা ঘটছে ওরকমভাবে আবার এই গাছ থেকে আম পড়ে, তারপরে কিন্তু যায় দেখে যে তার আম ওটা কিছুই নেই। মাহফুজ ভাই ওই রাস্তা দিয়ে মামার বাসায় যেত, ওই দোকান বন্ধ করে মামা একাই বাসায় যেত। তখন যে টাইমে যেত মামা শুধু একাই যেত, ওই টাইমে কোনো সাধারণ লোকজন চলাচল করতো না, মানে যে সবাই আগে থেকে বাসায় চলে যেত। তো মামা তো একটু ভয় পায় যে কী ব্যাপার, কালকে তো আমার সাথে কীরকম ঘটনা ঘটলো, আজকে এইরকমই হচ্ছে। তো মামা একটু ভয় পায়, ভয়ে বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরে এই বিষয়টি আমার নানা নানির সাথে শেয়ার করে। তখন আমার নানা বলে যে তুমি যেখানে ভয় পেয়েছো ওইখানে সবাই ভয় পায়, তো ওইটুকু একটু আসার সময় দোয়া কালমা পড়তে পড়তে আসবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টি আমার মামা শোনার পর সে ভাবলো যে হয়তো ওইখানে তো সবাই ভয় পায়, আমি ওইটুকু একটু দোয়া কালমা পড়তে পড়তে আসবো। তো মাহফুজ ভাই পরের দিন আবার দোকানে গেল, দোকান বন্ধ করে আসলো। তো সেই জায়গায় এসে মামার মনে পড়লো যে আমার নানা তো তাকে বলছিল যে ওইটুকু দোয়া কালমা পড়ে আসতে, দোয়া কালমা পড়ে আসলে ওইটুকু আর কোনো সমস্যা হবে না। তো আমার মামা সেইভাবে দোয়া কালমা পড়ে বাসায় চলে আসে। এরকমভাবে মাহফুজ ভাই মনে করেন এই সপ্তাহ দুয়েক চলে যায়। সপ্তাহ দুয়েক চলে যাওয়ার পর মামা একদিন হঠাৎ রাত্রেবেলা দোকান বন্ধ করে বাসায় আসছিল। তো বাসায় আসার পথে এসে ওই তাল গাছের ওইখানে দেখে যে রাস্তার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত লম্বা চুল পড়ে আছে, তো কোনো মানুষ দেখা যাচ্ছে না। তো মামা তো সেখানে থমক দাঁড়িয়ে যায় যে এটা আবার কি। তো মামা একটু যেই সামনে আগাইতে যায়, তখনই মাহফুজ ভাই ওই চুলটা নড়া শুরু করে। তখন আমার মামা তো অনেক ভয় পায়। কিছুক্ষণ ওইখানে ওরকমই থাকা অবস্থা মামা দাঁড়িয়ে দোয়া কালমা পড়তে থাকে। পড়ার পর ওইখান থেকে চুলটা নাই হয়ে যায়। তো আবার ওইভাবে মামা বাসায় চলে আসার পর ওইটা আবার নানির কাছে শেয়ার করে। তো তখন নানি বললো যে তোমাকে তো বলছিলাম যে একটুকে আসার সময় দোয়া কালমা পড়তে পড়তে আসবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো মামা বললো যে আমার তো অনেকদিন এরকম সমস্যা হচ্ছিল না, তো আমার ওইটা বিষয়টা খেয়াল ছিল না। তো তারপরে আমার সামনে এরকম চলে আসে। তো মাহফুজ ভাই সেই রাতটা মামা ভয়ে ভয়ে রাতটা পার করে দেয়। তো পরের দিন সকালে দোকানে যায়, দোকানে যেয়ে ভাবে যে আজকে একটু সকালে যাব। তো দোকানে অনেক কাজ থাকার কারণে আজকে একটু বেশি রাত হয়ে গেছে, রাত তো প্রায় 12টা কি 1টা এরকম বেজে গেছে। তো মামা ওই রাস্তা দিয়ে আসছিল, আসার সময় দেখে যে মানুষ যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে চুল ওরকম দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না, অনেক কম লম্বা চুল। তো মাহফুজ ভাই তখন আমার মামা তো আবার ভয় পেয়ে যায়, ভয় পেয়ে উপর দিকে তাকিয়ে দেখে যে অনেক উপরে একটা মহিলা সুন্দর, মনে করেন যে মাহফুজ ভাই অনেক সুন্দর একটা যুবতী নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাও দুটো অনেক উঁচুতে, মনে করেন যে ভাসমান অবস্থায় আছে। তখন তো মামা দেখে অনেক ভয় পেয়ে যায়। তো তারপরে মামা একটু পিছিয়ে গিয়ে দোয়া কালমা পড়তে থাকে। অনেকক্ষণ দোয়া কালমা পড়ার পর সেই সুন্দরী মেয়েটি চলে যায়। তো এইটা জেনে আমার নানা নানিকে বলে, নানা নানি তারপরে মামাকে নিয়ে একটা হুজুরের কাছে যায়। হুজুরটা হচ্ছে কবিরাজ টাইপের, ওই এলাকাতেই তার বাড়ি। তো এই হুজুরের কাছে যাওয়ার পর হুজুরের কাছে ঘটনা বলে। তো হুজুরের ঘটনা শোনার পর বলে যে ওইখানে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে একটা মেয়ে ছিল, অনেক সুন্দর যুবতী মেয়ে। তো ওই মেয়েকে বিবাহ দেয় পাশের বাসায়। তো ওই পাশের যার সাথে বিবাহ দেয় সেই লোকটি একটু ছিল নেশাখোর, মানে নেশা করতো, প্রতিনিয়ত নেশা করতো, আর তার স্ত্রীকে অনেক মারধর করতো। তো
তো হঠাৎ একদিন তার স্বামী অনেক নেশা করার কারণে তার স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলে দেয়। তো তারপর থেকে ওই জায়গাতে ওই রকম সমস্যা দেখা যায়। তো তারপর এই হুজুরটা আমার মামাকে একটা তাবিজ দিয়ে দেয় আর কিছু দিয়ে দেয় যে এগুলো তুমি তোমার কাছে রাখবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো মাহফুজ ভাই, এই ছিল আজকে আমার ঘটনা। পরবর্তী ঘটনা আবার আপনার সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।